নমস্কার বন্ধুরা, আমি সহেলি অলৌকিক জোনের আসরে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকে একটা অন্যরকম ঘটনা নিয়ে হাজির হয়েছি। তোমরা বলবে অন্যরকম আবার কি? তোমরা শুনলে বুঝতে পারবে। ঘটনা পাঠিয়েছেন শ্রাবণী। শ্রাবণী কিন্তু এর আগে ঘটনা পাঠিয়েছিলেন অনেক দিন আগে। উনি বলছেন রিসেন্ট এই ঘটনাটা অন্য কারুর না। প্রথমে একদিন ঘটনা পাঠিয়েছিলাম, সেটা আমার নিজের না। আজকের ঘটনাটা আমার সঙ্গে ঘটে গেছে। সহেলি, আমি একটি ডিপার্টমেন্টাল স্টোরে কাজ করি। সারাদিন সকাল 9টা থেকে রাত 9টা অবধি। কাজের জায়গায় মোটামুটি সব কিছু ঠিক আছে, সমস্যা আমার সেখানে না। তো যবে থেকে কাজ পেয়েছি তবে থেকে কি হয়েছিল, আমার যে বয়ফ্রেন্ড, মানে যার সঙ্গে আমার বিয়ে হওয়ার কথা, তার সঙ্গে বিভিন্ন রকম সমস্যা শুরু হতে থাকে। কারণ আমার পরিবারে বাবা ছোটোখাটো কাজ করেন, একটা প্রাইভেট জায়গায় কাজ করেন। দাদা পড়াশুনো এখনও চালিয়ে যাচ্ছে, কারণ ওর সরকারি চাকরির প্রতি একটা ইচ্ছা আছে। মা ওর ইচ্ছাটাকে সম্মান করে, তো ও টিউশনই করে, তার পাশাপাশি পড়াশুনোটা চালিয়ে যাচ্ছে। ও মায়ের কাছ থেকে আরও 2 বছর সময় নিয়েছে। যদি না হয় কিছু, তখনও প্রাইভেটে কিছু দেখবে, এরকম পরিস্থিতি। তো সেক্ষেত্রে আমি ভাবলাম বাড়িতে কেন বসে থাকবো। আমি উচ্চ মাধ্যমিক পাশ করে আর পড়াশুনো করিনি, পড়াশুনোতে আমার খুব একটা মাথা ছিল না, দাদাই পড়াশুনোয় ভালো। তো আমি টুকটাক টিউশনি করতাম, কিন্তু আমি এই কাজটা পেয়েছি, এখানে ভালো লাগে, আমি জয়েন করেছি। কিন্তু যবে থেকে কাজে জয়েন করেছি, আমার বয়ফ্রেন্ডকে টাইম দিতে পারি না। তার সঙ্গে নানা রকম প্রবলেম হচ্ছিল বিভিন্ন রকম সময়। এরপর একদিন ও বললো যে আমার মা তোমার সঙ্গে কিছু কথা বলতে চায়। আচ্ছা, আমার বয়ফ্রেন্ডের একটা সবথেকে বড় সমস্যা, বলবে এখন ঘটনায় এত বয়ফ্রেন্ডের গল্প এই অলৌকিক চ্যানেলে কেন? তোমরা শুনলে বুঝতে পারবে। তো আমার বয়ফ্রেন্ড কিছু একটা হলেই ওর একটা স্বভাব কি প্রথম থেকেই ছিল, কিছু কথা কাটাকাটি আমাদের মধ্যে হচ্ছে, ওর মাকে ফোন বলতো, এই দেখো এরকম বলেছে, এই দেখো এই বলেছে। ওর মা আবার কিছুক্ষণ বাদে ঘুরিয়ে ফোন করতো। আর ওর মায়ের বিষয়টা কি আমি সরাসরি বলছি, উনি একটা কথা পেলেন মানে সেটা নিয়ে বলতেই থাকলেন, যেন তেন প্রকারেণ উনি প্রমাণ করবেন যে আমি ভুল, আমি কথা বাড়াই। ওনার ছেলের কথাটা মানলেই তো হয়, সংসার করব ভবিষ্যতে, সবেতে যদি যুক্তি দিই, তর্ক করি, তাহলে কি করে হয়? ও বলছে বলুক, তুমি চুপ করে থাকো। কিন্তু কিছু কিছু জিনিস আমি মানতাম, হয়তো উনি গুরুজন ভালোর জন্য বলছেন, কিন্তু ধরুন আমি যেখানে কাজ করি, উদাহরণ হিসাবে দিলাম, সেখানে আমার মালিক বলছে তুমি ফোন অফ রাখবে বা সাইলেন্ট রাখবে যখন প্রচণ্ড কাস্টমারের চাপ। তো সেই সময় সে বার হোয়াটসঅ্যাপ করছে, আমি যদি সিন না করি তাহলে সে আমাকে সন্দেহ করবে, দিয়ে 4টে কথা শোনাবে। এবার যদি আমি বলি আমি কাজ করছিলাম, সে বলবে ধুর তোমার ধপের কথা, ইত্যাদি ইত্যাদি, এরম ভাষা তার। তারপর আমি রেগে গেলে তার মা বলবে তুমি চুপ করে থাকো, মেনে নাও। কেন মানবো যেখানে আমার অন্যায় না? এই রকম টুকটাক প্রবলেম শুরু হয়েছিল। এটা আমার জীবনের প্রথম ঘটনা। একটা খুব মানসিক যন্ত্রণার মধ্যে ছিলাম, এবং এমন একটা সময় এসে হাজির হলো, তখন মনে হলো যে না, এটা এভাবে চলতে দেওয়া যায় না, একটা কিছু ব্যবস্থা করতে হবে। তো এরকম ওর মা প্রতিদিন ফোন করে করে আমাকে বোঝাতো, আমার মা চুপচাপ দেখতো, আমার দাদাও দেখতো, কেউ কোনো উত্তর করতো না, ভাবতো ওদের ব্যাপার ওরা বুঝে নিক। একদিন আমার মা প্রায় দিন সব কথা শুনতো, ফোনটা আমার হাত থেকে কেড়ে নিয়ে আমার মা বলেছে, মানে আমার বয়ফ্রেন্ডকে, যে এসো আমি তোমার সঙ্গে আজকে কথা বলি। প্রতিদিন তো তোমার মাকে তুমি ফোন ধরিয়ে দাও, তোমার মা আমার মেয়ের সঙ্গে কথা বলে, তো বাবা বলো, আজকে আমি কথা বলছি, তুমি বলো কী সমস্যা হচ্ছে তোমার আমার মেয়ের সঙ্গে। ওর মালিকের ওখানে কাজ করছে, সেখানে ফোন নিয়ে যদি বসে থাকে, তিনি কেন ওকে কাজে রাখবেন? বারবার যদি ফোন করে, কাস্টমারকে হ্যান্ডেল করতে না পারে, কেন রাখবে? ফোন দেখার জন্য তো তারা পয়সা দিচ্ছে না বলে মা বোঝায়। এবং আমার মা উল্টে বলে সেদিন তাকে, যে যখন আমার মেয়ে কিছু কথা বলবে, যুক্তি দিয়ে যদি কোনো কথা বলে, তুমি চুপ করে শুনবে, তুমি তর্ক করবে না। সংসারে শান্তি রাখার দায়িত্ব দুজনের। অযথা তর্ক করলে স্বামী বা স্ত্রী যেই করুক শান্তি থাকে না।
সেইটাও বুঝতে পারে যে আমি এতদিনে হয়তো প্রতিশোধ নিলাম, এবার ওর মাকে দিয়ে ও আমাকে বলাচ্ছে। তো মাঝখানে দিন 15 কোনো যোগাযোগ ছিল না, আমিও রাগ করে কোনো যোগাযোগ করিনি, ও আমার সঙ্গে কোনো কন্ট্যাক্ট করেনি, না ফোন না SMS, নাথিং, চলে যাচ্ছে। এরপর যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে, ওর এক বন্ধু আমাকে ফোন করে একদিন, ফোন করে না ফোন করানো হয় সেটা আমি বলতে পারবো না, আমাকে ফোন করে, বলে যে তোর বয়ফ্রেন্ড তো তোকে সঙ্গে সম্পর্ক ছেড়ে দিয়েছে, ওর মা বিয়ের জন্য অন্য জায়গায় সম্বন্ধ খুঁজছে, আর আমাদের এখানে একজন ঘটক আছে তার সঙ্গে কথা বলছিল, আমি শুনে তোকে বললাম। যতই যাই হোক, এতদিনের সম্পর্ক প্রচণ্ড ঝটকা খাই, ভেবেছিলাম হয়তো সাধারণ মান অভিমান এর আগে বহুবার হয়েছে, ও আজ নয় কাল ফোন করবেই করবে, কিন্তু না, 15টা দিন কেটে গেছে। এই রকম যখন মানসিক দ্বন্দ্ব নিয়ে আছি, সেই সময় মোবাইলে দেখলাম, এটা কোনো রকম কারুর মানে কেউ বিশ্বাসও করতে পারে না করতে পারেন, আমি আমার অভিজ্ঞতাটা শুধু শেয়ার করছি। মোবাইলে দেখলাম যে কাঁকুরগাছিতে মা মনসার ছবি দিয়ে একটা ভিডিও একজন পোস্ট করেছেন, যে এই মন্দিরে যাবেন, আপনার মনস্কামনা পূর্ণ হবে, আপনার যা বলবেন তাই হবে। তা সত্যি কথা বলছি দিদি, আমি এই ধরনের প্রচুর ভিডিও আজকাল ফেসবুক ইউটিউবে দেখতে পাই, এগুলো আমি বিশ্বাস করি না, যে এরকম লোকে অনেকে বলে, এগুলো সব ভিউ বাড়ানোর জন্য এসব বলে। কিন্তু সেদিন যেহেতু মানসিকভাবে দুর্বল ছিলাম, আর দুর্বল হলে মানুষ কি একটা কিছু খড়কুটো পেলেও আঁকড়ে ধরে, তো আমি বললাম যে মা, আমি জানি না তোমার সম্বন্ধে কিছু, আমার কোনো জ্ঞান নেই মা মনসা সম্পর্কে, দেখো না যদি আমার এই মানসিক সমস্যাটা তুমি সমাধান করে দিতে পারো, ব্যাস, এর থেকে কিন্তু কিছু বলিনি যে আমার বয়ফ্রেন্ডকে ফিরিয়ে দাও বা আমার কিছু একটা ব্যবস্থা করো, না ঠিক। তার ঠিক সপ্তাহখানেকের মাথায় আমি জানতে পারি যে আমার বয়ফ্রেন্ড ওই বন্ধুকে দিয়ে ইচ্ছা করে আমাকে ফোন করিয়েছিল, যে আমার মা সম্বন্ধ দেখছে, জানলে হয়তো আমি কান্নাকাটি করে ওর বাড়িতে যাব, ছুটে যাব, ফোন করব, এইসব করব। কিন্তু যেখানে আমি এত দুর্বল, প্রথমে বলি সহেলি, প্রথম যখন সম্পর্ক আমাদের শুরু হয়েছিল তখন কিন্তু আমি আমার বাড়িতে আমার বাবা মা, এমনকি আমার দাদা যে কোনো সাথে পাচ্ছে থাকে না, সেও আমাকে বুঝিয়েছিল যে ছেলেটা বড্ড বেশি মানে বকবক করে, মানে সবেতেই তর্ক করে, এটাতে ভবিষ্যতে তোদের প্রচুর প্রবলেম হবে, এত এখন থেকেই মতের অমিল, পরে কি করবি, এরকম দাদা প্রচুর বুঝাতো। কিন্তু আমার কিছুতেই বুঝবো না, আমার বাড়ির লোকের কথাগুলোই তখন খারাপ লাগতো। তো সেই জায়গা থেকে এমন আমার মনে অদ্ভুত পরিবর্তন আমার নিজের মধ্যে হলো, আস্তে 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 কী করলাম, আমি নিজেই তাকে বলে দিলাম যে তুমি যদি খুব এরকমই চলতে থাকো, সব কথায় মাকে বলবে, অশান্তি করবে, তাহলে আমাদের এই সম্পর্কটা এখানেই বন্ধ রাখা উচিত। কেন বিয়ের পরে একে অপরের জীবনটাকে নরক বানিয়ে দেওয়ার থেকে তোমার মা যেখানে সম্বন্ধ দেখছে তুমি সেখানে বিয়ে করে নাও, আমি একদম ক্লিন চিট দিয়ে দিচ্ছি, আমার তরফ থেকে কোনো সমস্যা নেই, দরকার হলে আমার বাড়ির লোকের সঙ্গে কথা বলিয়ে দেবো যে আমরা কোনো সমস্যা করবো না। আর যদি কখনো কিছু জানাজানি হয় আমার কাছে তোমার হবু বউকে নিয়ে আসবে, আমি বলে দেবো যে আমার তরফ থেকে কোনো কিছু নেই, তোমরা তোমাদের মতো ভালো থাকো। আস্তে আস্তে ওর মা অনেকবার এসে, এরপরে ওর মায়ের আর একটা রূপ, এতদিন যে ইনিয়ে বিনিয়ে আমাকে বোঝাতো, সেইটা শুনেছি আমাকে যাচ্ছে তাই করে অপমান করে, প্রচুর সমস্যার সৃষ্টি হয় আমার বাড়িতে, ঝগড়াঝাঁটি, মানে কেন জানি না ওনার যে কিসে গায়ে লাগলো, উনি তো আমাকে কেমন পছন্দ করতেন না, কিন্তু এই যে আমাদের তরফ থেকে আমরা না করে দিচ্ছি যে আমরা এই সম্পর্কটা আর এগোতে চাইছি না, সবসময় অশান্তি, এখন থেকে এটা তো একটা সিগন্যাল যে পরে আরও কিছু প্রবলেম হতে পারে, সেটা ওনাদের এতটাই ইগোতে লেগেছিল যে উনি ভয়ানক, মানে ওনার ভাষা, ওনার চেঞ্জ, তখন আমার মা বলছে দেখছিস কোথায় পা বাড়াচ্ছিলিস। তো আস্তে 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 ওই যে কোনো জিনিস বেশি দিন থাকে না, ওদেরও যোগাযোগ কমে গেল, আমরা কমিয়ে দিলাম, প্রায় 6 মাস হয়ে গেছে, সেসব চুকে বুকে গেছে, কোনো সমস্যা হয়নি। এরপর যে ঘটনাটা ঘটে সহেলি, কি বলবো, হয়তো শুনলে সবাই বলবে যে এ কি বলছে পাগলের মতন। একটা সময়
তাড়াহুড়ো করে হয়তো আমাকে দেখাবার জন্য হোক বা কি জানি না, যে 6 মাসের কথা বলছি, এই 6 মাসের মধ্যে এত কাণ্ড ঘটে গেছে। তাড়াহুড়ো করে ওর বা কোথায় আমাদের দেখাবার জন্য নাকি জানি না, যে কোনো কারণই হোক তার বিয়ে ঠিক করে। সেই মেয়েটার কোন গ্রাম, নদিয়া বা কোনো জায়গা থেকে নাকি মেয়েটাকে সম্বন্ধ করে নিয়ে এসেছে, বিয়ে থা হয়। তো ওদের পাশের ওখানে একজন মহিলা থাকে ওদের পাড়ায়, তিনি আমাদের পাড়ায় একটা পার্লারে কাজ করেন। তার কাছে পার্লারে আমি টুকটাক সার্ভিসের জন্য যাই, তো চেনা জানা আছে, জানতো, আমাদের সম্পর্ক ছিল, তো উনি দেখা হলে ওর কথা বলতে আসতেন। আমি বলতাম ওর কথা আমি জানতে চাই না, ওটা ওই চ্যাপ্টারটা আমার লাইফে ক্লোজ হয়ে গেছে। তা একদিন উনি যেচেই বললেন যে শোন না, একটা খবর তোকে দিতে চাই, তুই না খুব বাঁচান বেঁচে গেছিস, জানিস তো ওই বউটা পালিয়ে গেছে। শুধু তাই না, বলছে নাকি ওর বাড়িতে ওর মা তন্ত্র মন্ত্র সাধনা করে, রাতের বেলা হলে ওর মা নাকি ভয়ানক রূপ ধারণ করে। এমনি মহিলাকে দেখতে খুব ভয়ানক, মানে বিশাল চেহারা, চুলটা একটু কোঁকড়ানো ছোটো মতো, বিশাল লম্বা, কোমর অবধি চুল না, পিঠ অবধি চুল, কপালে বিশাল লাল টিপ, সবসময় পান খেয়ে দাঁত লাল হয়ে আছে, বড় বড় কানে সোনার বালার মতন রিং পরে থাকে। কিন্তু ওনার মুখ চোখ দেখলে এমনি ভয় ভয় লাগে, একটু ভারী মতো মুখ। বলছেন রাতের বেলা সে বউ নাকি বলেছে পাড়ার কাউকে যে ভয়ঙ্কর রূপ ধারণ করে, এবং কালো শাড়ি পরে রাত প্রায় 2-2:30 অবধি যে কী সাধনা করে ভগবান জানে। প্রচণ্ড ঘর থেকে দুর্গন্ধ বেরোয়, সেই দুর্গন্ধ ভোর 5টা অবধি থাকে। আর যখন এই সাধনার আওয়াজ আসে যে মন্ত্র পড়ছে জোরে জোরে, এবং অনেক লোকজন আসে, তাদেরও বস্ত্র কালো, তারা কালো টিকা লাগিয়ে আসে। বলছে এটা কিসের সাধনা আমি জানি না, কিন্তু বেশ ভয়াবহ লাগে সেই সাধনা আমার। চোখের সামনে সেই বউটা দরজা ফাঁক করে দেখেছিল, বলে ভয়ানক দৃশ্য পরপর 2 দিন দেখেছিল, নিজের চোখে বিশ্বাস করতে পারেনি। দেখছে ওরা সাধনা করছে, 2জন পুরুষ, অল্প বয়সী বা মাঝবয়সী বলা যায়, একদম রোগা, কালো বস্ত্র পরা, কালো উত্তরীয়, কালো টিকা। বলে ওরা এমনি সময় আসতো যখন এমনি প্যান্ট জামা পোশাক পরে সাধারণ, কিন্তু রাত্রে সাধনার সময় যখন আসতো ওই রকম যোগী কালো পোশাক পরে আসতো। এবং মাঝে মাঝে মনে হয় কেউ কোনো কাজ করাতো, হয়তো সেই সব নতুন নতুন পার্টি আসতো, তারা এসে বিভিন্ন রকম কাজ করতো, তাতে বিভিন্ন গন্ধ ছাড়তো। একদিন দেখেছে যে ওরা যখন বসে আছে, ওদের চারপাশ যে কুণ্ডুলির মতো একটা ধোঁয়াটার যেন সেই 3D, এখনকার দিনে দেখবেন 3D বিভিন্ন ইমেজ হয়, ঘুরছে একটা মুখের মতো লাগে, ঠিক ওরকম 3D ইমেজের মতন মনে হচ্ছে, চারপাশ দিয়ে ধোঁয়ার মতো, ধোঁয়াটার মুখ আছে আর লেজের মতো সাদা, একটা দেখলো কালো ধোঁয়া, একটা মুখের মতন, মানে পরিষ্কার মানুষের মুখ তা না, মানুষ না বানর, একটা মুখের মতো। এবং এমন এমন কিছু জিনিস উনি নাম বলেছেন, সেটা ইউটিউবের গাইডলাইন্স অনুযায়ী আমি বলতে পারছি না। ধরুন কোনো প্রাণীর মাথা মৃত, এবার আপনারা বুঝে নিন, সেগুলো রাখা থাকে, মানে অদ্ভুত ধরনের, সে মানে বিশ্বাস করা যাবে না। এছাড়া অনেক, এমন না যে প্রত্যেকে হিন্দু, এমন এমন দেখেছেন অনেক হয়তো অন্য সম্প্রদায়ের, যেমন মুসলিম সম্প্রদায়ের মানুষও এসে কিছু কাজ করাতে আসে তার কাছে, এবং তারা পরের দিন যখন সকালে ফিরে যায় তাদের চোখ পুরো লাল। অনেকে পরে এসে আবার তাকে সোনা টোনা দিয়ে গেছে, যাদের কোনো কাজে সাকসেস হয়েছে। শাশুড়িকে জিজ্ঞেস করতো যে কি কাজ করে আপনি, রাতে কি সাধনা করেন, তো সেটা জানার পর বলেছিল, মুখের ব্যাপারটা মেয়েটি জিজ্ঞেস করে ফেলেছিল যে ওটা কিসের মুখ ওরম ঘুরছিল, ওইটাই ওই মেয়েটির কাল হলো। সেটা জানার পর সেই মেয়েটাকে গোটা একটা দিন জল ছাড়া কোনো খাবার দেয়নি, মানে ওকে শাস্তি আর কি, যে তোমার সাহস হয় কী করে, তুমি আমার ঘর ফাঁক করে দেখেছো, এটা কি কোনো সভ্যতা, এটা সাধনা চলছে, সাধনায় কোনো পারমিশন না নিই তোমার সাহস হয় কী করে। বলছে বাড়িতে ওই ঘরটার মধ্যে থেকে ঠিক শ্মশানে যেমন পোড়া কাঠের গন্ধ আসতো, ওরকম পোড়া কাঠের গন্ধ আসতো। এবং বউটা বেশি দিন টিকতে পারেনি, অল্প দিনের মধ্যে বউটা পালিয়ে যায়, এবং পরবর্তীকালে আরও অনেক প্রবলেম ওদের বাড়িতে হয়। কিন্তু
বলছে সব কিছুর মধ্যে আমি প্রথমেই বলেছিলাম সহেলি কাকুর গাছির মা মনসার কথা। বলছে একদিন আমি রাতের বেলা ঘুমিয়ে আছি, তখন এইসবগুলো শোনার পর, আমি বলবো না এগুলো শোনার আগে, শোনার পর ঘুমিয়ে আছি, স্বপ্নেতে দেখি সহেলি একটা সাদা শাড়ি পরা, লাল পাড় সাদা শাড়ি পরা একটা অল্প বয়সী মেয়ে দেখছি একটা ফুলের বাগানের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে। এটা আমার স্বপ্ন সহেলি, বারবার বলছি। হাঁটতে 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 যেখান দিয়ে হেঁটে যাচ্ছে সেখানটা ফুল বিছিয়ে যাচ্ছে রাস্তায়। পেছন ফিরে তাকায় বাচ্চা মেয়েটা, খুব সুন্দর একটা মিষ্টি বাচ্চা মেয়ে। আমার দিকে তাকিয়ে বলে, কী রে, এবার বিশ্বাস হলো আমি তোর কথা শুনেছিলাম? তোর মন শান্তি হয়েছে? এবার জানতে পারলি তো কোথা থেকে তোকে টেনে বার করেছি? বিশ্বাস করো সহেলি, আমি কেঁদে ফেলেছিলাম। এবং তারপরে আমি ছুটে গেছিলাম ও মন্দিরে। তবে দুঃখের বিষয়, যেদিন গেছিলাম সেদিন মন্দির বন্ধ ছিল, আমার দেখা হয়নি। কিন্তু আমার পাড়া থেকে একজন গেছিল, তাদের হাত দিয়ে পুজো পাঠিয়ে দিয়েছিলাম। কারণ আমি যে কাজটা করি, আমাদের কোনো ছুটি সেভাবে নেই, সপ্তাহে একদিন নেওয়া যায়, কিন্তু আমি চেষ্টা করি ছুটিটা জমাতে, কোনো দিন কোনো দরকার পড়লে ছুটি নেব। তো যাই হোক, দুটো ঘটনা আমি একসঙ্গে দেখেছিলাম। এবং আর একটা জিনিস, এখানেই শেষ হয়নি। ওই মহিলার জন্য, আমার পাড়ার ওই দিদি বলেন, পার্লারে দিদি, ওই মহিলার জন্য পাশের বাড়ির একটা বউকে, কি সাধারণ বিষয় নিয়ে ঝামেলা হয়েছিল, তো ওই মহিলা সে বউকে অভিশাপ দিয়েছিলেন, তোমার বাচ্চা কোনো দিন হবে না, যতবার বাচ্চা হবে ততবার মৃত বাচ্চা প্রসব করবে। আমার ওই মহিলার ওপর রাগ ছিল, কারণ একটা এমন জীবনের মধ্যে মানুষের প্রতি অবিশ্বাস, আমার ঘৃণা উনি ভরে দিয়ে গেছেন। আমি বারবার বলতাম যে মা, ওই মহিলার, তুমি তো আমাকে তো বাঁচালে ওর হাত থেকে, কিন্তু ওর হাতে যারা ক্ষতি হচ্ছে তাদেরকে তুমি রক্ষা করো। ওই বয়ফ্রেন্ডের যেন আর কখনো বিয়ে না হয়, কারণ বিয়ে হওয়া মানে কোনো না কোনো মেয়ের জীবন আবার নষ্ট হবে। আর যে মহিলাকে কষ্ট দিয়েছে, বলেছে তার কোনো সন্তান হবে না, তার বাড়িতে খুব সমস্যা হচ্ছে, তুমি তার দিকে মুখ তুলে তাকাও। এই তান্ত্রিকের দম্ভ তুমি মানে ভেঙে দাও, যেন ভাবতে পারে যে ঈশ্বর আছে, ঈশ্বরের ওপর সে নয়। সত্যি কথা বলছি সহেলি, রিসেন্ট দেখছি ওই বৌদি খবর দিল যে সেই মহিলা, উনি তিনবার সন্তান ওনার ভূমিষ্ঠ হয়নি, তিনি আজকে সন্তান সম্ভবা, সদ্য সন্তান সম্ভবা হয়েছেন। তো এই 6 মাস, আজকের এই জুন বা জুলাই মাস ধরলে হয়তো 8 মাস হয়েছে, 8 মাস রানিং পুরো ঘটনাটা যতটা আমি বললাম। এই 8 মাসের মধ্যে কত কাণ্ড ঘটে গেছে। আর আমার ঈশ্বরে বিশ্বাস ছিল এরকম না, কিন্তু ওরকম কখনো মানসিক করা বা মানত করা যাকে বলে, আমি ওরকম কোনো দিন কিছু করিনি। সাধারণ, খুব বিশ্বাসও না, অবিশ্বাসও না, স্বাভাবিক যেমন আমরা থাকি তেমন। কিন্তু এই যে বিশ্বাস আমার ভেতরে তৈরি হয়েছে, আর যাই ঘটনা আমি চোখে দেখেছি, আর একটা তান্ত্রিকের দম্ভ ভাঙতে আমি যা দেখেছি, যা খবর পেলাম, আমি চাই ওনার সন্তান সুস্থভাবে ভূমিষ্ঠ হয়ে যাক। এবং সবথেকে বড় প্রমাণ, অনেকে বলতে পারে তো এবারও যদি তার সন্তান কিছু হয়, না, হবে না, কারণ প্রতিবার তার যা যা সমস্যা থাকে যখন তার প্রথম টেস্টগুলো হয় প্রেগনেন্সি শুরুতে, এবারে নাকি সেই বউটার প্রতিটা টেস্ট নর্মাল। আর সমস্ত খবর ওই বৌদির কাছ থেকে সে পেয়েছে যে সে তার বাড়িতে প্রচণ্ড আনন্দর একটা ঢেউ বইছে, যে তান্ত্রিকের দর্পচূর্ণ হয়েছে। বন্ধুরা, আমি একটা কথা বলবো, দেখুন, অনেকে বলবেন এসবের প্রমাণ কি, এগুলো তো সবটা কাকতালীয় হতে পারে। আপনারা হয়তো ঠিক, আপনাদের সম্মান জানিয়ে বলছি, কিন্তু একটা মানুষ তার একটা প্রথমবার বিশ্বাস করেছে ঈশ্বরের প্রতি, দেবীর প্রতি, এবং সে তার প্রতিদানও পেয়েছে। আজকে ওর জীবনটা নরক হয়ে যেত ওই ভদ্রমহিলা বা তান্ত্রিক ভদ্রমহিলার বাড়িতে গেলে। সে যে কী কাজ করতো, সে এত হিংস্র কেন? তার একজন ভালো যদি কোনো সাধিকা হন, তার তো মুখের ভাষা খারাপ হবে না, সে তো মানুষের ক্ষতি করা বা ওই অভিশাপ দেওয়া। যে বউটির তিনবার সন্তান নষ্ট হয়ে গেছে, তার বিয়ে হয়েছে প্রায় 12 বছর, তাই 12 বছরে মানে
প্রথম 4-5 বছরের মধ্যে 3টে সন্তান নষ্ট হয়েছে, তারপরে এত দিন হয়ে গেছে তার কোনো সন্তান হচ্ছিল না। এটা একটা বড় ইম্পর্টেন্ট বিষয়, আমি এটা মিস করে যাচ্ছিলাম। তারপর ও মানসিক করেছে একজন অন্যের জন্য, মানে মনে মনে জাস্ট বলেছে মায়ের ফটোটা দেখে। তারপর এরকম খবরটা তারপরই শুনলো, ওই যে যাতায়াতের পথে ওদের পার্লারে কাজ করে উনি, ও যখন স্টোর থেকে ফেরে উনিও বাড়ি যাচ্ছেন, তো রাস্তায় দেখা হলে দাঁড়িয়ে অনেকক্ষণ দুজনে কথা বলে। তো সেই সব থেকে এত কথা জানতে পেরেছে। যদি কেউ বলে যে কী করে জানলো, ওর তো যোগাযোগ নেই, সমস্তটা ক্লিয়ার করলাম। তারপরেও বলবো, মানুষের বিশ্বাস এভাবে প্রমাণ দেওয়া যায় না, এটা মানুষের ভেতরকার ব্যাপার। আপনাদের বিশ্বাস করতে আমরা কোনো কিছু বাধ্য করছি না বা কোনো কিছু প্রমোট করছি না। সব থেকে বড় কথা, কিছু প্রমোশন নয় এটা। একটা মানুষ আমাদের, যেমন আপনারা জানেন রত্না চক্রবর্তী অন্য রহস্যের ঈশ্বরে দৈব ঘটনা পাঠান, তার ঘটনা যেমন আমরা পাঠ করি, তিনি প্রচুর ঘটনা কালেক্ট করে পাঠান। আজকে এই দিদির জীবনে একটা ঘটনা ঘটেছে, ইনি পাঠিয়েছেন। ইনি এর আগেও একটা ঘটনা পাঠিয়েছিলেন, ভৌতিক ঘটনা, সেটা অন্য একজনের শোনা ঘটনা। আজকে এটা নিজের জীবনের পাঠিয়েছেন। প্লিজ কেউ এমন কোনো কমেন্ট করবেন না যে তার বিশ্বাস আঘাত হয়। আপনাদের কিছু বিশ্বাস করতে হবে না, আমরা কোনো কিছু প্রমোট করছি না। আরও একবার বলে দিলাম, কেন বারবার বলছি, অনেকে বলতে পারে, প্রচুর এরকম ধরনের কমেন্ট পাই যে এগুলো তো আপনারা প্রমোট করছে, এই সব তো ফালতু, এই ধরনের কমেন্টগুলো যাতে, যেহেতু ঠাকুর দেবতার বিষয়, তো যাতে না আসে, তাই জন্য এতবার করে বলে দেওয়া। সরাসরি চলে যাচ্ছি বন্ধুরা কমেন্ট বক্স সেকশনে। শুরুতেই বলবো, প্রথমে অজস্র ধন্যবাদ সেই সব শ্রোতা বন্ধুদের যাদের ছাড়া আমাদের অলৌকিক জোন অসম্পূর্ণ। প্রতিটা দিন যাদের কমেন্ট আমাকে সত্যি সত্যি বলছি অনেকটা সমৃদ্ধ করে। দীপা ব্যানার্জি লিখেছেন, ছোট হলেও খুব ভালো। আগের দিনে ঘটনাটা খুব ছোট ছিল, অনেকে বলেন বড় ঘটনা কেন নেই, ছোট ঘটনা হলেও আপনারা যে অ্যাপ্রিসিয়েট করছেন, সত্যি ভালো লাগলো, ধন্যবাদ আপনাদের। মৌসুমি দে লিখেছেন, প্রথম ঘটনা দুঃখজনক, সেকেন্ড ঘটনাটা খুবই আনক্যানি, ক্রিপি। কিরণ সাউ লিখেছে, দুটো ঘটনা খুব ভালো, একটু অন্যরকম, শুনলে বেশি ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ। গীতা গোস্বামী বলছেন, দুটো ঘটনাই ভালো লেগেছে। অদিতি লিখেছেন, আমি রোজ শুনি, খুব ভালো লাগে, আপনার ভূতের গল্প না শুনলে আমার ঘুম আসে না। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ঋতু চৌধুরী, বৃষ্টি কুকিং ব্লগস, সত্যি জমিদার বাড়ির ঘটনাগুলো খুব ভালো লাগে, এই ধরনের রাজবাড়ির ঘটনা খুব সুন্দর। কৃপা ত্রিপুরা, ভালো হয়েছে দুটোই। সাইনাস সুবীর, রেখা চন্দ্র, বিজয়া সরকার, বর্ণালী দাস, পূজা দাস, বুস 2541, স্বপন বসু, বুবুন ঘোষ, সুদীপ্তা ব্যানার্জি, অসিত কর্মকার, মাধুরী নাথ, উনি লিখেছেন, আমার ভালো লাগেনি, এটা ভূতে বিশ্বাস করি না, সাধারণ ঘটনা, সাসপেন্স বা ভয় পাওয়ার মতো এতে কিছু নেই। না, সব ঘটনায় সত্যি ভয় পাওয়ার কিছু থাকে না, কিন্তু আমি চেষ্টা করি বিভিন্ন রকমের ঘটনা, বিশেষ করে যারা প্রতি মুহূর্তে নিজেদের মূল্যবান সময় থেকে আমাদেরকে কমেন্ট করছেন বা ঘটনা পাঠাচ্ছেন, তাদেরকে সম্মান দেওয়া। একে সুদেষ্ণা সিংহ রয়, সুরজিৎ রয় লিখেছেন, ভালো লাগলো, একটা স্টোরি পাঠিয়েছিলাম, এখনও পাঠ করা হলো না, ওয়েট করলাম, আপনি অপেক্ষা করুন একটু প্লিজ, আপনার ঘটনা খুব তাড়াতাড়ি শোনানো হবে। বাবাই লিখেছেন, এক্সাইটেড এখন, আমিও একজন ওল্ড মেম্বার আপনার চ্যানেলে, থ্যাংক ইউ সো মাচ। সুমন সমাদ্দার এবং আরও অনেকে, আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। খুব ভালো থাকবেন, শুভরাত্রি।